আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কর্মধারয় সমাসের উপমান এবং উপমিত কর্মধারয় সমাস নিয়ে। আজকে আমি আলোচনা করব শুদ্ধ বানান নিয়ে। বিসিএস এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় শুদ্ধ বানান থেকে 1 নম্বর বা 2 নম্বর থাকে। তো মজার ব্যাপার হচ্ছে যে ঘুরে ফিরে কতগুলো শব্দ আসে এবং এগুলাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এবং দেখা যায় যে এগুলো থেকে আমাদের সবচেয়ে বেশি ভুল হয়। তো আজকে আমি কিছু কৌশল এবং অবলম্বনের মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে আপনি শুদ্ধ বানানগুলোকে নিজের আয়ত্তে নিতে পারবেন। যেমন ঘুরে ফিরে হচ্ছে অপরাহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, তারপর হচ্ছে সায়াহ্ন, হ্যাঁ, তারপর হচ্ছে যে মহত্ব, তত্ত্বাবধায়ক, অন্তঃসত্ত্বা, এই শব্দগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তো এগুলো দেখা গেলো যে আমি বাসা থেকে পড়ে গেলাম বা রুম থেকে পড়ে গেলাম, পরীক্ষা হলে গিয়ে আসলে কনফিউজড হয়ে যাচ্ছে যেটা আসলে কোনটা হবে। তো আজকে আমি আলোচনা করব, কিছু কৌশল দেখিয়ে দিব বা আপনি কিছু বেসিকটা ইউজ করে কৌশলটা অবলম্বন করলে আপনি সারা জীবনের জন্য আশা করি মনে রাখতে পারবেন, আর মুখস্থ করতে হবে না। তো আজকের ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখেন, আমি আশা করব যে শুদ্ধ বানান নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওতে আলোচনা করব শুদ্ধ বানান নিয়ে, শুদ্ধ বানান বা বানান শুদ্ধিকরণ নিয়ে। তো পরীক্ষায় যেগুলো সবচেয়ে বেশি আসে যেমন হচ্ছে অপরাহ্ন, অপরাহ্ন, তারপর হচ্ছে পূর্বাহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, তারপর হচ্ছে সায়াহ্ন, এই শব্দগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি এসে থাকে। আচ্ছা, এখন আমাদের পরীক্ষা হলে গিয়ে যেটা সবচেয়ে বেশি কনফিউজিং হতে হয় সেটা হচ্ছে সংযুক্ত পণ্যটা কি নিচে হবে নাকি পাশে বসবে, যেমন এটা হবে নাকি এটা হবে। আচ্ছা, এখানে কিছু কৌশল অবলম্বন করলে আমরা সহজে সেটা মনে রাখতে পারি। যেমন হচ্ছে যদি রফলা, এটা হচ্ছে রফলা বা রেফ থাকে সংযুক্ত বর্ণের আগে, যদি সংযুক্ত বর্ণের আগে রফলা বা রেফ থাকে তাহলে হবে মূর্ধন্য। আর যদি রফলা বা রেফ না থাকে তাহলে হবে দন্তন্য। আচ্ছা, এখন অনেকের কোশ্চেন হতে পারে যে রফলা বা রেফ কেন থাকলে কেন মূর্ধন্য হবে, দন্তন্য কেন হবে না। আমি এখানে একটা কথা বলে নিই, যেমন হচ্ছে নত্যবিধান এবং সত্যবিধান আমরা পড়েছিলাম যে দন্তন্য সাধারণত কী হয়, দন্তন্য শব্দ সাধারণত ব্যবহৃত হয় বিদেশি শব্দে, বিদেশি শব্দে দন্তন্য ব্যবহৃত হয়। যেমন হচ্ছে কি মডার্ন বিদেশি শব্দ, দন্তন্য হবে। কর্নেল বিদেশি শব্দ, দন্তন্য হবে। আমরা অনেক সময় কর্নেলকে লিখি মূর্ধন্য লিখি, এটা আসলে ভুল হবে, কারণ কর্নেল হচ্ছে বিদেশি শব্দ, এটা দন্তন্য হবে। আর আরেকটা বিষয় আমরা প্রায় সময় ভুল করি, যেমন হচ্ছে যে ঘন্টা লিখতে গিয়ে আমরা কী করি, দন্তন্য ব্যবহার করি, আসলে হবে কি মূর্ধন্য হবে, আমার দন্তন্য হবে না। দন্তন্য দিলে আমার কী হবে, কাটা হবে। তো এই ভুলটা আমরা প্রায় সময় পরীক্ষা হলে করে থাকি বা রিটেন পরীক্ষা দিতে গিয়ে প্রায় সময় আমরা এটা ভুলটা করে থাকি। তো পরীক্ষক যিনি খাতা দেখেন তিনি কিন্তু এগুলো খেয়াল করেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে মূর্ধন্য কখন হবে এবং দন্তন্য কখন হবে। আচ্ছা, এখন কোশ্চেন হতে পারে যে মূর্ধন্য কোথায় বসবে, সংযুক্ত বর্ণের নিচে বসবে নাকি পাশে বসবে। যদি মূর্ধন্য হয় তাহলে আমার কি থাকবে, সংযুক্ত বর্ণের নিচে থাকবে, যুক্ত বর্ণের নিচে বসবে। যদি মূর্ধন্য হয় তাহলে কি হবে, যুক্ত বর্ণের নিচে হবে। যদি দন্তন্য হয় তাহলে হচ্ছে যুক্ত বর্ণের পাশে, যুক্ত বর্ণের সাথে, বা সাথে লিখলাম, যুক্ত বর্ণের সাথে হবে। আচ্ছা, সাথে আর নিচে বলতে যেমন হচ্ছে অপরাহ্ন, আমি উদাহরণ দিয়েছিলাম হচ্ছে অপরাহ্ন হচ্ছে এখানে হচ্ছে সংযুক্ত বর্ণটা হচ্ছে আমার কি নিচে, তার মানে আমার এটা যদি আমি সংযুক্ত বর্ণকে ভেঙে লিখি হ যোগ মূর্ধন্য হবে। আর কেন মূর্ধন্য হবে, এখানে আমার সংযুক্ত বর্ণ, এটা হচ্ছে সংযুক্ত বর্ণ, সংযুক্ত বর্ণের আগে কি আছে, আছে, আমার সেজন্য কি হবে, মূর্ধন্য হবে। তারপর হচ্ছে একইভাবে হচ্ছে পূর্বাহ্নের ক্ষেত্রে যেমন সংযুক্ত বর্ণ হচ্ছে এটা, আমার সংযুক্ত বর্ণের পূর্বে কি আছে, রেফ আছে, তার মানে রেফ থাকলে আমার কি হবে, মূর্ধন্য হবে। তার মানে আমার সংযুক্ত বর্ণটা ভেঙে লিখলে আমার কি হবে, হ যোগ মূর্ধন্য। তো একই রকমভাবে যদি আমি বলি যে মধ্যাহ্ন, দেখেন এখানে সংযুক্ত বর্ণটা কিন্তু সাথে বসেছে বা পাশে বসেছে। আচ্ছা, এটা হচ্ছে আমার সংযুক্ত বর্ণ,
দেখেন এখন সংযুক্ত বর্ণের পাশে কিন্তু কোনো র, রফলা বা রেফ এই জাতীয় কোনো নেই, তাহলে আমার কি হবে, এটা দন্তন্য হবে। তাহলে সংযুক্ত বর্ণটা যদি আমি ভেঙে লিখি তাহলে কি হবে, হ যোগ দন্তন্য। আরেকটা উদাহরণ হচ্ছে দেখেন সায়ান্ন, একই রকমভাবে হচ্ছে সায়ান্ন। দেখেন এটা হচ্ছে আমার সংযুক্ত বর্ণ, সংযুক্ত বর্ণের পাশে আমার কোনো র, রফলা বা রেফ নেই, তাহলে আমার সংযুক্ত বর্ণটা কি হবে, দন্তন্য হবে। তাহলে যদি আমি এটাকে ভেঙে লিখি হ যোগ দন্তন্য। তো আশা করি এখন বুঝতে পেরেছেন যে সংযুক্ত বর্ণে আসলে মূর্ধন্য হবে নাকি দন্তন্য হবে, বা নিচে হবে নাকি পাশে বসবে। আচ্ছা, তারপর হচ্ছে আসে পরীক্ষায় যেমন হচ্ছে অন্তঃসত্ত্বা, অন্তঃসত্ত্বা, তত্ত্বাবধায়ক, তত্ত্বাবধায়ক, তারপর হচ্ছে মহত্ব, এই শব্দগুলো পরীক্ষায় প্রায় সময় এসে থাকে এবং আমাদের এগুলো ভুল হয় বেশি। আচ্ছা দেখেন, অন্তঃসত্ত্বা মানে হচ্ছে কি প্রেগনেন্ট, অর্থাৎ একজন মহিলা যখন প্রেগনেন্ট হয় তার ভিতরে একটি নতুন প্রাণের অস্তিত্ব আসে, নতুন প্রাণের একটা জন্ম হয়। তার তার মানে হচ্ছে তার রেসপন্সিবিলিটি তখন অনেক বেশি বেড়ে যায়, যেমন তার নিজের দায়িত্ব নিজের কেয়ার করতে হয়, তার বেবির কেয়ার করতে হয়, অর্থাৎ মোট কথা হচ্ছে তার রেসপন্সিবিলিটি বেড়ে যায়। তাহলে রেসপন্সিবিলিটি বেড়ে যায় মানে হচ্ছে তার, আমি এটাকে যদি কৌশলে অবলম্বন করি, যেমন হচ্ছে কি সংযুক্ত বর্ণের সাথে আমি আরেকটা সংযুক্ত বর্ণ দেব। যেমন দেখেন এটা নিজেই হচ্ছে একটা সংযুক্ত বর্ণ, যেমন হচ্ছে কি ত যোগ ত, এটা হচ্ছে একটা সংযুক্ত বর্ণ। তাহলে আমি সংযুক্ত বর্ণের সাথে আমি আরেকটা সংযুক্ত বর্ণ যুক্ত করব। তাহলে এটাকে যদি আমি বলি ত যোগ ত যোগ ব, আমি এটা জাস্ট বোঝার জন্য বললাম। তাহলে আমার অন্তঃসত্ত্বা সঠিক হবে কোনটা, শুদ্ধ হবে আমার এই বানানটা আমার শুদ্ধ হবে। আচ্ছা একই রকমভাবে দেখেন যদি বলি যে তত্ত্বাবধায়ক, তত্ত্বাবধায়ক, দেখেন তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল তখন কিন্তু তাদের অনেক বেশি দায়িত্ব ছিল, মানে রেসপন্সিবিলিটি অনেক বেশি বেড়ে গিয়েছিল বিভিন্ন। আচ্ছা দেখেন এখন হচ্ছে তত্ত্বাবধায়ক, তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল তখন তাদের দায়িত্ব বা রেসপন্সিবিলিটি অনেক বেশি ছিল। তাহলে আমি কী করব, সংযুক্ত বর্ণের সাথে আমি আরেকটা সংযুক্ত বর্ণ যুক্ত করব, অর্থাৎ আমার এটা হচ্ছে কি শুদ্ধ হচ্ছে আমার এটা তত্ত্বাবধায়ক, তত্ত্বাবধায়ক। তারপর আসে হচ্ছে মহত্ব, মহত্ব একই রকমভাবে হচ্ছে কি মহত্ব। দেখেন মহত্ব মানে হচ্ছে যে কি অনেক বড় কিছু বা অনেক বড় মাপে কোনো কিছু করা, সেটাকে বোঝায় কি মহত্ব। তাহলে অনেক বড় মাপে কোনো কিছু করা মানে হচ্ছে যে আমি সংযুক্ত বর্ণের সাথে আমি আরেকটা সংযুক্ত বর্ণ যুক্ত করব। এটা হচ্ছে আমার সংযুক্ত বর্ণ, আরেকটা সংযুক্ত বর্ণ আমি কী করব, যুক্ত করব। আমার এটা হচ্ছে কি মহত্ব। তাহলে আমার শুদ্ধ হবে কোনটা, মহত্ব। পরীক্ষায় যে কনফিউশনগুলো যেগুলো হয়, পরীক্ষায় আপনাকে অপশন দিয়ে দিবে মহত্ব, তারপর হচ্ছে মহত্ব। এখন এই দুইটার মধ্যে আমাদের সমস্যা হয়, যেমন এটা হবে নাকি এটা হবে। তো আশা করি এখন বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা তারপর আসে হচ্ছে মনোযোগ, মনোযোগ, মনোকষ্ট, এগুলো পরীক্ষা আসে। আচ্ছা দেখেন এখন হচ্ছে মনোযোগ, এখন হচ্ছে কোনো কিছুতে মনোযোগ দিতে গেলে আমার মাঝখানে বা বাধা কোনো কিছু থাকা যাবে না। মোট কথা হচ্ছে কি আমার মানে মাঝখানে কোনো কিছু থাকা যাবে না, তাহলে মনোযোগটা আমার কি বিঘ্ন ঘটবে, অর্থাৎ মনোযোগের সাথে আমার কোনো কিছু হবে না, মানে বিসর্গ বা এ জাতীয় কোনো কিছু হবে না। তাহলে শুদ্ধ হচ্ছে আমার কি মনোযোগ, এটা হচ্ছে আমার শুদ্ধ। আবার দেখেন মনোকষ্ট মানে হচ্ছে সে মাঝখানে বিসর্গটা এসে দাঁড়িয়েছে, মানে বাধা পেয়েছে, বাধা পেয়ে সে কী কষ্ট পেয়েছে। তাহলে সে যদি কষ্ট পেয়েছে তাহলে সে বিসর্গটা এসেছে, তাহলে আমরা কি শুদ্ধ করে লিখব কি মনোকষ্ট, মানে মাঝখানে সে বিসর্গ এসে দাঁড়িয়েছে, তার বিসর্গটা হবে এটা। তাহলে শুদ্ধ হচ্ছে আমার কি মনোকষ্ট। দেখেন একই রকমভাবে হচ্ছে যে শিরোনাম এবং হচ্ছে শিরোপীড়া, শিরোপীড়া, শিরোনাম হচ্ছে আমার মনোযোগ যেটা ওইটার মতোই, আর শিরোপীড়া মানে হচ্ছে পীড়া মানে হচ্ছে কষ্ট, তার মানে সে মাঝখানে কোনো কিছু বাধা পেয়েছে, কষ্ট হয়েছে, সেজন্য কী হবে বিসর্গটা এসে দাঁড়িয়েছে, মানে সে কষ্ট পেয়েছে, তার মানে আমার শিরোপীড়া হবে, শুদ্ধ হবে কি শিরোপীড়া। এরপর পরীক্ষা আসে নিশিতিনি, নিশিতিনি, পিপিলিকা, মরীচিকা, মরীচিকা, তারপর হচ্ছে কি শারীরিক, শারীরিক, বাল্মীকি, এগুলো পরীক্ষা আসে। আচ্ছা যাই হোক,
তো দেখেন পরীক্ষা আমাদের যেগুলো কনফিউজড হতে হয়, যেমন হচ্ছে কি ঋষিকার এবং হচ্ছে কি দীর্ঘিকার, এই দুটো নিয়ে আমাদের কনফিউজিং হতে হয়। তো অনেক সময় পরীক্ষা আসে যে প্রথমে ঋষি বা পরে ঋষি, বা প্রথমে দীর্ঘিকার পরে ঋষিকার, এগুলো নিয়ে আমাদের কনফিউজিং হতে হয়। তো এখানে আসলে একটা টেকনিক বা কৌশল অবলম্বন করলে খুব সহজে মনে রাখা যায়। যেমন যদি 4টা বা বেশি বর্ণ হয়, এখানে দেখেন 1 2 3 4, 4টা অথবা বেশি বর্ণ যদি হয়, তাহলে প্রথম বর্ণটা হবে আমার কি ঋষিকার, ঋষিকার মানে যদি প্রয়োজন হয় ঋষিকার বা দীর্ঘিকার যদি প্রয়োজন হয় তাহলে হবে কি ঋষিকার। আর দ্বিতীয় বর্ণটা আমার হবে কি দীর্ঘিকার, দীর্ঘিকার। যেমন দেখেন নিশিতিনি, প্রথম হচ্ছে কি আমার ঋষিকার, পরে যেটা আসবে সেটা হচ্ছে কি দীর্ঘিকার। প্রথমটা হচ্ছে ঋষিকার, পরে যেটা আসবে সেটা হচ্ছে কি দীর্ঘিকার, নিশিতিনি। একই রকমভাবে হচ্ছে কি পিপিলিকা, প্রথম হচ্ছে ঋষিকার, পরে দীর্ঘিকার, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ঋষিকার, পরে আকার, বা আমার যেটা প্রয়োজন হয় কি যদি ঋষিকার বা দীর্ঘিকার প্রয়োজন থাকে তখন আমি দীর্ঘিকার দিব। এখানে যেহেতু দীর্ঘিকার প্রয়োজন নেই সেজন্য আকার আসে, যাই হোক এটা ব্যাপার না। তো একই রকমভাবে যদি আমি বলি, দেখেন মরীচিকা, মরীচিকা প্রথমে আমার ঋষিকা বা দীর্ঘের কোনো কিছু প্রয়োজন নেই, তার মানে এটা নিয়ে আমার টেনশন করতে হবে না। পরে হচ্ছে আমার ঋষিকা বা দীর্ঘিকার আছে, তার মানে দ্বিতীয় নম্বর আমার কি হবে দীর্ঘিকার হবে, যে দ্বিতীয় হচ্ছে কি আমার দীর্ঘিকার হবে মরি। এরপর হচ্ছে পরেরটা হচ্ছে ঋষিকা বা দীর্ঘিকা যদি থাকে তাহলে সেটা কি হবে ঋষিকার হবে। পরে যেটা আসে সেটা আমার টেনশন করতে হবে না। সো আশা করি এখন বুঝতে পেরেছেন। আরেকটা যদি বলি, দেখেন শারীরিক, শারীরিক প্রথমটা নিয়ে আমাকে টেনশন করতে হবে না। যদি ঋষিকার বা দীর্ঘিকার দেওয়ার প্রয়োজন হয় তখন আমি সেটা ভাববো, যেহেতু এখানে কিছু নেই তার মানে আমাকে দেখতে হবে না। এখন দ্বিতীয়টা হচ্ছে যে কি ঋষিকার হবে নাকি দীর্ঘিকার হবে, তো আমরা পড়েছি যে দ্বিতীয় বর্ণে কী হবে দীর্ঘিকার হবে, আমরা এই জন্য লিখবো কি শারী। আর যেহেতু প্রথমটা হচ্ছে এটা, তার মানে হচ্ছে কি ঋষিকার হবে শারীরিক। পরে যেটা এটা আমার প্রয়োজন নেই, দেখার প্রয়োজন নেই। যদি ঋষিকার বা দীর্ঘিকার প্রয়োজন হয় তখন সেটাকে আমি চিন্তা করবো বা ভাববো। যাই হোক, আশা করি এখন বুঝতে পেরেছেন, খুব সহজে আশা করি বুঝাতে পেরেছি। পরীক্ষায় আরেকটা যেটা আসে সেটা হচ্ছে মুহূর্ত, মুহূর্ত, মুমূর্ষু, শুশ্রূষা, শুশ্রূষা, এগুলো আসে পরীক্ষায়। আচ্ছা দেখেন, এই ধরনের শব্দের ক্ষেত্রে আমরা কি করব, প্রথম হচ্ছে প্রথম বর্ণটা আমার কি হবে, প্রথম বর্ণ হবে উকার, এই যেটা হচ্ছে উকার, প্রথম বর্ণ হবে উকার। আর দ্বিতীয় বর্ণ হচ্ছে আমার কি হবে উকার হবে, উকার, এই যে এটা হচ্ছে উকার। যেমন প্রথম হচ্ছে আমার কি উকার, পরেরটা হচ্ছে কি ঔকার, প্রথম হচ্ছে উকার, পরেরটা হচ্ছে উকার। একই রকমভাবে হচ্ছে শুশ্রূষা, যেমন শুশ্রূষা, দেখেন প্রথমটা হচ্ছে উকার, এই পরেরটা হচ্ছে এটা হচ্ছে কি এটা কিন্তু উকার, এটা কিন্তু উকার। আচ্ছা যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। শুদ্ধ বানানোর সাথে আরেকটা বিষয় এখানে অ্যাড করি, যেমন হচ্ছে যে পরীক্ষায় প্রায় সময় আসে যে নিচের কোনটি পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ। যেমন দেখেন এটা পরীক্ষায় সবচেয়ে বেশি মানে মনে হয় যে আসলে কোনটা হবে না হবে, কনফিউজড হয়ে যায়। যেমন দেখেন শ্রদ্ধাস্পদাশু, শ্রদ্ধাস্পদেশু, আরেকটা হচ্ছে কি শ্রদ্ধাস্পদাশু, শ্রদ্ধাস্পদাশু। আচ্ছা, এখন পরীক্ষায় আসে কোনটি পুরুষবাচক, বা পরীক্ষায় আসে যে শ্রদ্ধাস্পদাশু স্ত্রীবাচক নাকি পুরুষবাচক। দেখেন এখানে কি আছে মূর্ধন্য স আছে, তার মানে আমার হচ্ছে কি পুরুষ শব্দটি লিখতে আমার কি লাগে মূর্ধন্য স লাগে, তার মানে মূর্ধন্য স আছে, আমার এটা হচ্ছে কি পুরুষবাচক শব্দ, আমার এটা হচ্ছে পুরুষবাচক, পুরুষবাচক। আবার দেখেন শেষে এটা কি আছে দন্তাস আছে, তাহলে স্ত্রীবাচক শব্দ লিখে আমার কি লাগে স্ত্রী, তাহলে এটাকে দন্তাস যোগ ত যোগ র, যাই হোক। তো স্ত্রীবাচক শব্দ লিখতে আমার প্রথমে কী লাগে দন্তাস লাগে, তাহলে তার মানে হচ্ছে আমার এটা হচ্ছে আমার স্ত্রীবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ। আপনার আরেকটা বিষয় সহজে মনে রাখতে পারেন, যেমন হচ্ছে এখানে হচ্ছে কি মূর্ধন্য স, তার মানে এটা হচ্ছে পুরুষবাচক। আচ্ছা, মূর্ধন্য স হচ্ছে কি আপনি এটা মনে রাখতে পারেন দোষ হিসেবে, দোষ। এখন দোষ কে করে পুরুষই করে কিন্তু দোষ,
যেমন পুরুষ এবং মহিলার মধ্যে ঝগড়া হলে বা কথা কাটাকাটি হলে কী হয়, দোষটা কিন্তু পুরুষের হয় বা হাজব্যান্ডের দোষ হয়। তার মানে দোষ যে করবে সে সবসময় কী হবে, পুরুষ হবে। দেখেন এখানে মনে রাখতে পারেন যে দেশু মানে হচ্ছে দোষ, মানে সে হচ্ছে কি পুরুষ, এটা হচ্ছে পুরুষবাচক শব্দ। তো আরেকটা যদি বলি, যেমন হচ্ছে কি কল্যাণ বরেশু, কল্যাণ বরেশু, আরেকটা হচ্ছে কি কল্যাণ বরাশু। তো দেখেন এখানে হচ্ছে মূর্ধন্য ষ, আপনি একটা পুরুষবাচক বলতে পারেন, পুরুষবাচক মানে পুরুষ লিখতে মূর্ধন্য ষ লাগে বা দোষ হচ্ছে পুরুষের, তার মানে এটা হচ্ছে কি আমার পুরুষবাচক শব্দ। আর এখানে হচ্ছে দন্তের ষ আছে, তার মানে এটা হচ্ছে কি আমার স্ত্রীবাচক শব্দ। তো আসলে আমি যে নিয়মগুলো বা এটা আসলে কোনো নিয়ম না, আমি আসলে কিছু পর্যবেক্ষণের মাধ্যমে বা ভাবলাম যে আসলে কীভাবে মনে রাখা যায়, সেজন্য সহজ কিছু টেকনিক অবলম্বন করলাম। এগুলো আছে আসলে ব্যাকরণে কোনো সিদ্ধ কোনো নিয়ম না, আপনি যদি এটাকে নিয়ম বলেন তাহলে ভুল হবে। এটাকে বলা যায় যে একটা কৌশল মাত্র। আশা করি সবাই ভিডিওটি ভালো লেগেছে, ধন্যবাদ।